এই বৃষ্টিমুখর সন্ধ্যায় এখন কিসের প্রয়োজনীয়তা আছে বলতো পৃথ্বী? আমি মুখের সামনে থেকে বইটা সরিয়ে বলি, ভায়া সম, এই অন্ধকার বৃষ্টিমুখর সন্ধ্যায় তোমার কবিতা প্রবণ মনের প্রশ্নের উত্তর আমার কাছে নেই ভায়া। তাই যদি তুমি সমুখ জানলার সামনে থেকে সরে এসে আমার পাশে থাকা চেয়ারে বসে বলে, দেখো পৃথ্বী, আমি যখন ছোট ছিলাম তখন গ্রামের রবি দাদুর মুখে বলা সব ভৌতিক কাহিনী, রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের কাহিনী শুনে রাখতাম। আর সেই সমস্ত কাহিনী এখন স্মৃতি রোমন্থন হয় বৃষ্টিমুখর সন্ধ্যা হলেই। হ্যাঁ, এটা ঠিকই বলেছ সম, এই কথাটা তোমার স্বীকার করতেই হচ্ছে ভায়া। আমারও একরকম অনেক ছোটবেলার স্মৃতি রয়েই গেছে। পৃথ্বী, আর সেই সমস্ত রবি দাদুর বলা কাহিনীর মধ্যে তন্ত্র কাহিনী ছিল আমার সবচেয়ে বেশি পছন্দের। এরপর সমক আমার থেকে ঝুঁকে পড়ে বলে, আচ্ছা পৃথ্বী, বলো তো তন্ত্র মানে কি? আমি সামান্য ভেবে বলি, আমি যেটুকু জানি তা তন্ত্র মানে তনু, ব্যাস সেইটুকু। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি, তবে আর একটু সংযোজিত হবে ভায়া। তন্ত্র মানে তনু আর মনের সংযোগ, অর্থাৎ তনু মানে শরীর আর মনকে একসঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়া, বুঝলে? আশ্চর্য, তুমি এত সত্য জানলে কি করে? জানার ইচ্ছা থাকলে সবই সম্ভব। তবে যদি আমার কথা বলতে চাও তাহলে বলি অসংখ্য গ্রন্থ পাঠের ফল। সমক আবারও চেয়ার ছেড়ে জানলার সামনে গিয়ে দাঁড়ায়। বাইরে বিদ্যুতের ঝলকে তার মুখে ফুটে ওঠা পুরানো স্মৃতি রোমন্থনের হাসি দুই ঠোঁটের মাঝখান থেকে দেখা যায়। আমি কিছু বলতে যাব এমন সময় কলিং বেলটা বেজে উঠল। সমক আমাকে চোখের ইশারায় দরজা খুলতে বলে। আমি গিয়ে দরজা খুলতে দেখি রেনকোট পরিহিত এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। অন্ধকারে তার মুখ স্পষ্ট নয় ঠিকই, তবে বয়স যে খুব কম তা বলা যায় না। ভদ্রলোক আমাকে দেখে নমস্কার জানিয়ে বলেন, নমস্কার, আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়। মিস্টার সেন আছেন? হ্যাঁ আছেন, আপনি ভেতরে আসুন। ভদ্রলোক ঘরে ঢুকে প্রথমে রেনকোট খুলে দরজার পাশে রাখেন, তারপর নিজের পকেট থেকে একটা রুমাল বার করে মুখ মুছতে মুছতে বলেন, কিছু মনে করবেন না মিস্টার। পৃথ্বীজিৎ দত্ত, সমকের বন্ধু কাম সহায়ক। ও আচ্ছা, আসলে মিস্টার দত্ত, এই বৃষ্টি মাথায় এখানে এসে আপনাদের বিরক্ত করতে আমি চাইনি, এবং তার জন্য অসংখ্য দুঃখিতও বটে। কিন্তু না না, ওসব কিছু ব্যাপার না, আপনি আসুন। ভদ্রলোক সোফাতে বসে পড়ে বলেন, আচ্ছা সমকবাবু। আমি ওনার কথায় এটা বুঝতে পেরেছি অন্ধকারে জানলার সামনে দাঁড়িয়ে থাকা সমককে ভদ্রলোক দেখতে পাননি। আমি কিছু বলতে যাব অমনি সমক কাছে এসে বলে, অন্ধকারকে সরাতে এসে আলোর খোঁজে এসেছেন মিস্টার ব্যানার্জি, তাই চারপাশে যতই অন্ধকার থাকুক না কেন, মনের ভেতরের আলোটা কিন্তু জ্বালিয়ে রাখা দরকার। মিস্টার ব্যানার্জি চমকে উঠে পেছনের দিকে তাকান, তারপর সমককে দেখতে পেয়ে চেয়ার ছিঁড়ে উঠে দাঁড়ান। পরস্পরে করমর্দন হয়ে গেলে সমক আমার পাশে থাকা চেয়ারে এসে বসে এবং অজিতেশবাবু নিজের জায়গায়। সমক এবার বলে, তাহলে অজিতেশবাবু, এত রাতে বৃষ্টি মাথায় আবার অন্ধকারে এই অধমের বাড়িতে? প্রথমে আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী মিস্টার সেন। আসলে এত দুর্যোগে আপনাদের না জানিয়ে চলে আসাটা ঠিক হয়নি আমার। কিন্তু কি করি বলুন তো, দুশ্চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গেছে। তাই সময় নষ্ট না করে আমি সিধে চলে আসি আপনাদের কাছে।
আমি অবাক হয়ে বলি, দুশ্চিন্তা? কিসের দুশ্চিন্তা? আমি লক্ষ্য করলাম আমার প্রশ্ন শুনে ভদ্রলোক কেমন যেন নিঃসার হয়ে গেলেন। শম্কু সেটা লক্ষ্য করে, তাই গলা খাঁকড়ে বলে, অজিতেশবাবু, আপনি কি যেন বলছিলেন দুশ্চিন্তা? সম্মুখের কথায় ভদ্রলোক নিজের হুঁশ ফিরে পান। তারপর বলেন, আচ্ছা সম্মুখবাবু, আপনি উচ্চিষ্ট গণপতির নাম শুনেছেন? আমি অবাক হয়ে বলি, সেটা আবার কি? সম্মুখ ব্রো কুচকে বলে, উচ্ছিষ্ট গণপতি? জানি, কিন্তু এই বিষয়ে আপনি... বলছে মিস্টার সেন, আসলে গত 1 মাস আগে জওহরলাল নেহরু রোডের একটি কিউরিও শপ থেকে একটা পুরনো ছবি আমি নিলামে কিনে আনি। আর সেই ছবিটা কি উচ্ছিষ্ট গণপতির নাকি? একদম ঠিক ধরেছেন মিস্টার সেন। প্রথমে নিলামে ওই ছবিটা দেখে আমার সেটা ভালো লাগে যায়, তাই মনস্থির করে ফেলি যত দামি হাঁকুক না কেন ও ছবি আমি নিয়ে বাড়ি যাব। আমার একটা ভালো ব্যবসা ছিল, বর্তমানে আমি কাজ থেকে অবসর নিয়ে এই সমস্ত মহামূল্যবান জিনিসপত্র সংগ্রহের নেশা করেছি। বুঝতেই পারছেন, অর্থের অভাব আমার নেই, তাই... তা অন্য কেউ আগ্রহ দেখায়নি? না, কিছুজন চেষ্টা করেছিল বটে, কিন্তু পারেনি। হ্যাঁ, তবে ডাক্তার সুধেন গাঙ্গুলি অনেকক্ষণ নিলামের সঙ্গে আমার সাথে হাঁকাহাঁকি করছিলেন, কিন্তু বেচারা আমার কাছে হার মানতে বাধ্য হয়। বেশ, বুঝলাম, কিন্তু আপনার এখানে আসার কারণ মিস্টার ব্যানার্জি? সম্মুখের মুখে প্রশ্নটা শুনে অজিতেশবাবু কেমন যেন ঝিমিয়ে পড়েন। তারপর বলেন, আসলে ওই ছবিটাই মিসিং মিস্টার সেন। সে কি? কবে ঘটেছে? গত 2 দিন আগে। পুলিশে জানিয়েছেন? না না, একদম নয়। আমি চাই না পুলিশ এই বিষয়ে তদন্ত করুক। আসলে এই ঘটনা রটে গেলে আমি আরও বিপদে পড়তে পারি। বুঝতেই তো পারছেন মিস্টার সেন, বাড়িতে কম কিছু দামি জিনিস তো নেই, অনেক জিনিস আছে। হ্যাঁ, বেশিরভাগ জিনিসই আমি বেশি দিন রাখি না বটে, কিন্তু যা আছে তা খুব একটা কম কিছু নয়। আচ্ছা অজিতেশবাবু, চুরির দিন আপনি কোথায় ছিলেন? এইটাই তো সমস্যা মিস্টার সেন। আসলে সেদিন আমি আমার দেশের বাড়িতে যাই, অবশ্যই তার পরের দিন সকালেই আমি আবার ফিরেও আসি, আর তার মধ্যেই দেখুন এত কিছু ঘটনা ঘটে গেল। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, অন্য কিছু চুরি হয়েছে নাকি? না না, কোনো কিছুই চুরি হয়নি। আমি আসলে বেশি দামি জিনিস বাড়িতে রাখি না, বেশিরভাগটাই রাখি আমাদের ব্যাংকের লকারে। সমুখ এবার একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে অজিতেশবাবুর দিকে তাকিয়ে বলে, তাহলে ছবিটা বাড়িতে রেখেছিলেন কেন মিস্টার ব্যানার্জি? ভদ্রলোক সামান্য মুচকি হেসে বলেন, "হুঁ, আসলে ছবিটার ওপর আমার কেমন যেন একটা মায়া পড়ে যায়, আর সেইটাকে আমার শোয়ার ঘরে আমার বিছানার ঠিক মাথার ওপর টাঙিয়ে দিই। অদ্ভুত ব্যাপার কি জানেন মিস্টার সেন, ছবিটা দেখলেই আমার মনটা কেন ভালো হয়ে যেত, তাই বুঝতেই তো পারছেন। বুঝলাম। আচ্ছা, আপনি ছাড়া বাড়িতে আর কি কে আছেন? কেউই নয়, আসলে আমি বিবাহ করিনি। থাকার মধ্যে আছে মধু, ওই সারাক্ষণ আমার দেখভাল করে, রান্না বান্না, বাড়ির কাজ কর্ম, পরিষ্কার পরিচ্ছন্ন সবই ওরই কাঁধে। লোকটা কি বিশ্বস্ত? দেখুন সমকবাবু, আজ থেকে 15 বছর আগে ও আমার গ্রামের বাড়িতে আমার সাথে দেখা করতে আসে একটা কাজের খোঁজে, আর তখন থেকেই ও আমার সঙ্গে থেকে যায়। বুঝলাম। এরপর সমক কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা, আপনি আপনার দেশে কেন গিয়েছিলেন? জমি জমা সংক্রান্ত একটা কাজে বর্ধমানে যাই। বুঝতেই পারছেন শরীরই ব্যাপার,
তাই ঝামেলার সুরাহা করতে যাওয়া, কিন্তু উল্টে আরও গণ্ডগোল বেড়ে যায়। তাই সেদিন রাতেই আমি ফিরে আসতে চাই, কিন্তু মধু বলে অত রাতে কলকাতায় যাওয়া ঠিক হবে না। তাই সেই রাতটা গ্রামের বাড়িতেই থেকে পরদিন সকালেই কলকাতা ফিরে আস। আর ফিরে এসে দেখি দোতলায় আমার বেডরুমে কেউ ঢুকে জিনিসপত্র যত্রতত্র ছড়িয়ে পরে ছবিটা নিয়ে চলে যায়। অচিতেশবাবু একটু থামলেন, তারপর বললেন, এবার আপনি আমার সাহায্য করুন মিস্টার সেন, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। বিপদ থেকে তো উদ্ধার করবো মিস্টার ব্যানার্জি, কিন্তু একবার আপনার বাড়িতে না গেলে এই বিষয়টা তো ঠিক পরিষ্কার হচ্ছে না। বেশ, তো কালকে চলুন না। আমি ঘরটাকে একই অবস্থায় রেখে দিয়েছি যাতে আপনার তদন্তের সুবিধা হয়। সেটা খুব ভালো করেছেন। ঠিক আছে, তাহলে কালকেই দেখা হচ্ছে, তারপর নয় দেখা যাবে। ভদ্রলোক চলে যেতেই আমি সমককে বলি, আচ্ছা সমক, তুমি কি সত্যি কেসটা নেবে? সমক আমার প্রশ্ন শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে দেখে, তারপর নিজেকে সামলে বলে, হ্যাঁ, কেসটা নেব, কি নিয়ে তো ফেলেছি। এবার বলো তো তুমি কি করতে চাও কেসটা নিয়ে? আচ্ছা এবার বলো তো, তুমি কি চাও না কেসটা আমি নিই? না, তা ঠিক নয়। আসলে অজিতেশবাবুর কথার মধ্যে কেমন যেন একটা জড়তা লক্ষ্য করলাম, তাই ভাবছি তোমার যদি কিছু একটা। কিচ্ছু হবে না ভায়াপ্রীতি, তবে একটা কথা বলতে পারি আমি তোমায়। কি? কেসটায় জটিলতা কত থাকবে আমি জানি না, কিন্তু এটা বলতে পারি, এই কেসে আমি মাথা খাটানোর যথেষ্ট সুযোগ পাবো, বুঝলে? এবার চলো তাড়াতাড়ি খাওয়া সেরে শুয়ে পড়ে যাক, কারণ সকালে আবার রওনা দিতে হবে। এখন ঘড়িতে সকাল 10টা বাজে। তা আমি আর সমক দাঁড়িয়ে আছি অচিতেশবাবুর বাড়ির সামনে। বাড়ির সামনে লোহার গেট, তার ভেতরে দামি একটা বিদেশি গাড়ি। বাইরে থেকে তো অজিতেশবাবুর অবস্থা যথেষ্ট ভালো বলেই মনে হয়। আমি আর সমক ফটক পেরিয়ে দাঁড়াই সদর দরজার সামনে। সমক কলিং বেল টিপতেই মিনিট 2 মধ্যে এক মাঝবয়স্ক ভদ্রলোক বাইরে বেরিয়ে আসেন। তার পরনে ধুতি আর গায়ে স্যান্ডো গেঞ্জি, মাথায় কাছে পাকা চুল, তার ডান হাতে খুন্তি। তার মানে ইনি হলেন মধু। আমাদের দেখে তিনি জিজ্ঞাসা করলেন, আগে কাকে চাই? সমক বলে, অজিতেশবাবু আছেন নাকি? হ্যাঁ, তা আছেন বই। তেনাকে গিয়ে বলুন সমকবাবু এসেছেন। মধুর আর বলতে যাওয়া হয়নি, তার আগেই অজিতেশবাবু চলে আসেন। আরে আসুন আসুন মিস্টার সেন, আসুন, আপনাদের অপেক্ষায় তো পড়ছে এতক্ষণ ধরে। ভদ্রলোক আমাদের ড্রয়িং রুমে নিয়ে গিয়ে একটা সোফাতে বসতে বলেন। আমরা নিজেদের আসন গ্রহণ করার পর সমক বলে, মিস্টার ব্যানার্জি, আগের দিন বলেছিলেন যে আপনি মানে আপনারা দুজন মাত্র লোক, তাহলে এত বড় বাড়ি? মশাই, বাড়িটা বাবাই তৈরি করে গিয়েছিলেন। ভেবেছিলেন তার একমাত্র পুত্র বিবাহ করে সুখে সংসার করবে, কিন্তু আমি তো হয়ে গেলাম ব্যাচেলার, তাই। আচ্ছা, তাহলে এবার একবার ঘটনাস্থলটা দেখে এলে ভালো হয় না? বেশ, তো চলুন না। আমি এমনিতেও কোনো জিনিস ওখান থেকে সরাইনি, আগে আপনাকে বলেছি ব্যাপারটা। চোর যেমনটি করে দিয়ে গেছে ঠিক তেমনটি আমি রেখে দিয়েছি, যাতে আপনার তদন্তের সুবিধা হয়। আমরা 3 জন সিঁড়ি দিয়ে দোতলায় উঠি। ভদ্রলোকের কাছে জানতে পারি ওনাদের একতলায় 3টি আর দোতলায় 2টি ঘর। তার মধ্যে একটিতে থাকেন অজিতেশবাবু এবং অন্যটি তালাবন্ধ অবস্থায় থাকে, আর তাছাড়া রান্নাঘর, বাথরুম ইত্যাদি। সিঁড়ি দিয়ে উঠেই দক্ষিণ দেখেই অজিতেশবাবুর ঘর। ভদ্রলোক আমাদের সেই দেখে নিয়ে যান। দরজা খুলতে দেখি ঘরের মেঝেতে জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে গেছে। ঘরে ঢুকে দেখি সেখানে তেমন কোনো জিনিস নেই। একটা খাট, আলমারি, জানলার সামনে একটা স্টাডি টেবিল। অজিতেশবাবু এবার দেয়ালের দিকে আঙুল দেখিয়ে বলেন, ওই যে মিস্টার সেন, ওইখানেই ছবিটা টাঙানো থাকতো। হ্যাঁ, এটা তো সত্যি
যে সেখানে একটা ছবি টাঙানো ছিল, কারণ বহুদিন ছবি টাঙিয়ে রাখলে যেমন কালো দাগ পড়ে যায় দেয়ালে, ঠিক তেমনই দাগ লক্ষ্য করা যাচ্ছে, তবে আকারে বেশ অনেকটা বড়। সমক ঘরের থেকে এদিক ওদিক সব লক্ষ্য করতে থাকে। আমিও সমককে অনুসরণ করি। সমকের মতো নিবিড় অনুবেক্ষণিক ক্ষমতা আমার নেই বটে, কিন্তু ওর সাথে থাকতে থাকতে বিষয়ের মূল কারণটা উপলব্ধি করার ক্ষমতা আমার এসে গেছে। আমি সমকের পেছন পেছন সব জিনিস দেখতে দেখতে গেলেও আমার নজর ছিল সমকের মুখের থেকে, কারণ সেই মুখে নানা রঙের খেলা। প্রতিটা জিনিস সে পর্যবেক্ষণ করছে আর তার মুখের আদল পরিবর্তন হচ্ছে। কিছুক্ষণ এভাবে চলার পর সমক বলে, অজিতেশবাবু, আপনার কাছে পেন্টিংটার প্রতিচ্ছবি আছে নাকি? ভদ্রলোক বলেন, হ্যাঁ তা তো আছেই। আমি একবার একটা ফোনে ছবিটা তুলে রাখি। বেশ, আপনারা নিচে গিয়ে বসুন, আমি বরং মোবাইলটা নিয়ে আসি। আমরা একতলা ড্রয়িং রুমে ফিরে এসে আবার সোফায় বসি। এদিকে অজিতেশবাবু ফোনটা আনতে স্টাডি রুমে চলে যান। আমি সমককে প্রশ্ন করি, কী ব্যাপার সমক, তোমাকে খুব উতলা মনে হচ্ছে? সমক তার ধারালো হাসি এসে বলে, সমক সেন কি রোমাঞ্চ তাড়া করে বেড়াচ্ছে ভাই, বাকি কথা বাইরে। সমকের কথা শেষ হতে না হতেই অজিতেশবাবু মোবাইল হাতে ঘরে ঢুকেলেন। সমককে ফোনটা হাতে দিতে আমিও কি মেরে ছবিটা দেখি। 6 হাত বিশিষ্ট নীল রঙের গণপতির ছবি, যিনি পদ্ম সিংহাসনে বসে আছেন। আর একটা বিশেষ জিনিস হল, তার বাম কোলে বিরাজমান এক নগ্ন দেবী। সমক এটা দেখে বলে, খুব সুন্দর, তাতে কোনো দ্বিমত নেই মিস্টার ব্যানার্জি। তবে যতদূর আমি জানি, এই মূর্তি তন্ত্র জগতে ব্যবহৃত হয়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন মিস্টার সেন। আসলে আমি ছোট থেকেই গণেশ ভক্ত, তাই ছবিটা পেয়ে। আচ্ছা, আপনার কোনো শত্রু আছে নাকি? না, তেমন কোনো আছে বলে তো জানি না। তবে তবে কি অজিতেশবাবু? আসলে এই ছবিটা কেনার সময় একজনের সঙ্গে টক্কর হয়েছিল, আপনাকে আগেই আমি বলেছি। তাই ভদ্রলোকের কথা শেষ হতে না দিয়ে মধু এসে বলে, একজন ভদ্রলোক বাইরে দরজা করা এসে তার সাথে দেখা করতে চায়। অজিতেশবাবু আমাদের একটু অপেক্ষা করতে বলে বাইরে চলে যান। এদিকে মধু আমাদের জন্য আনা চা টেবিলের উপর রাখতে থাকে। সমক তাকে বলে, আচ্ছা মধু, আপনি কতদিন আছেন এখানে? মধু সমকের এই কথা শুনে প্রথমে ঘাবড়ে যায়, তারপর নিজেকে সামনে বলে, আগে তাও অনেক দিন হবে বাবু, প্রায় 15 বছর তো বটেই। তোমার বাবুর পছন্দের ছবি চুরি হয়েছে, সেটা তুমি জানো? আগে সেই বিষয়ে কিছু বলতে চাও? আসলে বাবু আমি কিছুই জানি না। যেদিন প্রথমে বাবু দেখেন ছবিটা চুরি হয়েছে, তার আগের দিন আমরা বর্ধমানে গেছি। কেন? আগে বাবুর বাড়ির সম্পত্তি নিয়ে কিছু একটা সমস্যা চলছিল, তাই। বেশ, তারপর? তা সেদিন বর্ধমানের বাবুর সাথে তার পরিবারের অনেক ঝামেলা হয়। বাবু চলে আসেন সদরে। গ্রাম থেকে সদরের দূরত্ব অনেকটা বেশি হওয়ায় আমরা অনেক রাত হয়ে যায় সদরে ফিরতে। তাই আমি বাবুকে বলি একটা হোটেলে থেকে যেতে, পরদিন খুব ভোরে আমরা রওনা দেব। বাবু আমার কথা রাখেন। সকাল সকাল আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসেই বাবু আমাকে কিছু খাবার আনতে দোকানে পাঠান, আর আমি জিনিসপত্র নিয়ে এসে দেখি বাবু মাথায় হাত দিয়ে বসে আছেন। সমক এবার বলে, আপনি কতক্ষণ পরে দোকান থেকে ফেরেন? কাছেই দোকান, তাই মিনিট 10-এর মধ্যেই আমি ফিরে আসি। বেশ, ঠিক আছে, আপনি এখন আসুন। মধু একটা নমস্কার জানিয়ে বাইরে চলে যায়। আমি কিছু বলতে যাব, অমনি সমক আমার হাতটা চেপে ধরে। দেখি অজিতেশবাবু ঘরে ঢুকছেন। সরি মিস্টার সেন, অনেক দেরি হয়ে গেল।
না না, কোনো ব্যাপার না। অজিতেশবাবু আমাদের সামনের চেয়ারে বসে বললেন, তাহলে এখন কি করবেন মিস্টার সেন? সমুখ চায়ের কাপে চুমুক দিয়ে বলে, সেটাই তো ভাবছো অজিতেশবাবু। এরপর চায়ের কাপটা টেবিলে রেখে সোফা ছেড়ে উঠে বলে, বেশ, এখন তাহলে আসি অজিতেশবাবু, কিছু দরকার হলে আবার আসবো। আমরা দুজনেই অজিতেশবাবুকে নমস্কার জানিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। আমি লক্ষ্য করলাম সমক কেমন যেন ঝিম মেরে গেছে। তাকে আমি বলি, কি হলো সমক, কোনো সমস্যা? আমার কথায় নিজের হুঁশ ফিরে পেয়ে হাঁটা থামিয়ে সে বলে, হ্যাঁ, বিশাল সমস্যা ভাই। এখন একটা জায়গায় যাওয়া খুব দরকার। কোথায়? সেই কিউরিও শপ, যেখান থেকে অজিতেশবাবু ছবিটা নিলামে কিনেছিলেন। কিন্তু সেখানে গেলে কোনো লাভ হবে কি? দেখো, লাভ লোকসান আমি অত কিছু বুঝি না, তবে সেটা ওখানে গেলেই বরঞ্চ ভালো বোঝা যাবে, কি বলো? বেশ, চলো। কিউরিও দোকানে ঢুকতে দেখি একজন অবাঙালি ভদ্রলোক সাদা গদির ওপর বসে কি যেন মন দিয়ে দেখছেন। সমুখ সামনে যেতেই ভদ্রলোক কেমন যেন ভূত দেখার মতন বলেন, আরে আরে, সমক বাবু আছেন তো? কি ভাগ্য আমার, আসেন আসেন। সমুখ তার বিখ্যাত হাসি হেসে বলে, সিংজি, আপনার দোকানে জিনিস চুরি হচ্ছে যে? মানে আমার তো কোনো জিনিসই চুরি হচ্ছে না। না, ঠিক আপনার দোকানে নয়, আপনার নিলাম থেকে জিনিস কিনে নিয়ে যাওয়ার পরেই লোকেদের বাড়ি থেকে চুরি হচ্ছে। ভদ্রলোক একগাল হেসে বলেন, এতে আমি কি করতে পারি বলেন তো? না, এটাও তো হতে পারে আপনি নিজের দস্যু দিয়ে জিনিসগুলোকে আবার লুট করাচ্ছেন। আরে কি বলেন মশাই, আমি ব্যবসায়ী লোক আছি, আর ফালতু ঝামেলা করলে আমার ব্যবসা লোপাটে উঠবে। এরপর সম্মুখের দিকে মুখ বাড়িয়ে ভদ্রলোক প্রশ্ন করেন, কিন্তু কার মাল চুরি হয়েছে মশাই? অজিতেশ ব্যানার্জির। অজিতেশ বাবু? সে কি? আপনি চেনেন? আরে কি বলছেন মশাই, উনি তো আমার একজন ভালো খদ্দের আছেন, প্রায় আসেন আর নিলামের থেকে মোটা টাকার জিনিস বিকে নেন, আমার ফায়দা বি আছে। তা উনার কি জিনিস চুরি হলো মশাই? গণপতির ছবি। আরে বাপ রে বাপ, কি বলছেন মশাই? ও তো বহুত দামি জিনিস আছে, অনলি ওয়ান পিস। হ্যাঁ, সেটার খোঁজ করতেই আপনার কাছে আসা। দেখেন মিস্টার সেন, হ্যাঁ আমি মানছি যে আমার কাজ একেবারে এক নম্বরই নেই, দু নম্বরই বি আছে, কিন্তু তা বলে আমার ভালো খদ্দেরের বাড়িতে গিয়ে আমি জিনিস চুরি করে আনবো না। বেশ, বুঝলাম। আচ্ছা, ওই ছবিটা আর কারো নজর এসেছিল কি, বলতে পারেন? দেখেন সমক বাবু, ও চিজ বহুত বাড়িয়া ছিল, তাই নজর তো থাকবেই। তবে আমার এখানে যারা আসেন তারা চুরি করতে পারেন এরকম আমি বলতে পারি না। হ্যাঁ, তবে লোভবশত এটা হতেই পারে। বুঝলাম। আচ্ছা, আপনি তো বললেন ওয়ান পিস, তাহলে ওটার দাম বাজারে, মানে বর্তমান বাজারে কত হওয়া উচিত ছিল? কি বলেন মশাই, ও বলাবি আমার মুখ দিয়ে বেরোবে না। প্রায় ধরে রাখেন ওই 20 লাখের উপর তো হবেই। বেশ, ঠিক আছে, আমরা এখন উঠি সিংজি, তবে কাউকে বলবো না যে আপনারা এখানে এসেছিলেন, তাই তো? একদম। আচ্ছা পৃথ্বী, তোমার বোন মানে আমার সহধর্মিনী সঞ্চিতা, যে আমার সাথে একটু লুকোচুরি খেলতে ভালোবাসে, সেটা নিঃসন্দেহে তুমি জানো। আমি অবাক হয়ে বলি, কি বলছো বলো তো ভাইয়া? আমি তো তুমি কিছুই বুঝতে পারছো না, তাই তো? হ্যাঁ, তা তো বটেই। সমুখ জানলা থেকে নিজের মুখটা আমার দিকে ঘুরিয়ে বলল, ওই জন্যই বলি ভাই, একটা বিবাহ করো, দেখবে বউয়ের স্পর্শে তোমার মাথাটা আমার মতনই খুলে গেছে। এই বলে আবারও আকাশের দিকে তাকিয়ে থাকে সে। আমি বলি, আচ্ছা এর সাথে আমার বিয়ের কি সম্পর্ক বলো তো ভাইয়া? সমুখ একটা সিগারেট ধরিয়ে বলে,
আজ তোমার বন্ধুর পরীক্ষা, বুঝলে? আচ্ছা, তুমি কি বলছো? আমি কিছুই তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না সমক। যদি একটু পৃথ্বী বলবো, অবশ্যই বলবো। সময় হলেই সব কিছুই জানতে পারবে। তবে একটা কথা জেনে রাখো ভাই, সমক সেনকে বোকা ভাবা খুবই মূর্খের কাজ। এরপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে। বেশ, চলো শুয়ে পড়া যাক, কারণ অনেক কাজ আছে। প্রস্তুত থেকো। এরপর একটা হাসি হেসে সে শুতে চলে যায়। আমি এটুকু ভালো বুঝতেই পারছি যে বড় কোনো চক্রবহ ভেদ করতে চলেছে সমক। হয়তো চোর কে সেটাও বুঝতে পেরে গেছো। এখন খালি সময়ের অপেক্ষা। চলুন শুয়ে পড়া যাক। আমরা কোথায় চলেছি সমক? সমাধানের পথে পৃথ্বী, সমাধানের পথে। সকাল সকাল হেয়ালি করো না তো। হেয়ালির যে কি ভীষণ হতে পারে তা আজ বুঝবে ভায়া। এরপর সমক আর কোনো কথা বলে না। আমাদের গাড়ি যখন অজিতেশবাবুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, তখন দেখে পুলিশের একটা জিপ সেখানে দাঁড়িয়ে আছে। আমি সমককে বলি, অজিতেশবাবু কি তাহলে? আমার কথা শেষ হতে না দিয়ে সমক বলে, না পৃথ্বী, এখন এসো, পরে জানতে পারবে। ঘরে ঢুকতে যাকে দেখলাম তাকে অজিতেশবাবুর বাড়িতে আসা আমি করিনি। তবে সমকের বিষয়টা আমি বলতে পারবো না, কারণ ওর মুখ দেখে কিছুই বোঝার উপায় নেই। ইন্সপেক্টর কমলবাবুকে দেখে আমি বলি, আরে আপনি এখানে কি করছেন কমলবাবু? সমক কমলবাবুকে কিছু বলতে না দিয়ে বলে, আমি এমনটাই আশা করেছিলাম অজিতেশবাবু। অজিতেশবাবু অবাক হয়ে বললেন, কেন এমন বলছেন কেন? সমক সোফাতে গা এলিয়ে দিয়ে বলে, বলছি কারণ, এক প্রকার এক কারণই বলছি। আমি বলি, কি হেয়ালি করছো বলো তো কাল থেকে ভায়া? ভায়া পৃথ্বী, আসল হেয়ালির কথা শুনলে বুঝবে আমার থেকেও বড় হেয়ালির মানুষ আছে পৃথিবীতে। সমকের এরকম উত্তরে আমি আকাশ থেকে পড়লাম। বললাম, মানে? মানে? এরপর অজিতেশবাবুর দিকে ফিরে সমক বলে, সেটা আমি বলবো না আপনি বলবেন অজিতেশবাবু? অজিতেশবাবু অবাক হয়ে বলেন, আপনি কি সব এসে থেকে বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার সেন। অবাক হচ্ছেন তাই না? এরপর কমলবাবুর দিকে ফিরে প্রশ্ন করে, আচ্ছা কমলবাবু, আপনার তো আমাদের সাথে বহু বছর ধরেই পরিচয়, তাই না? হ্যাঁ মশাই, তা তো বটেই। তাই এমনটা করলেন কেন? কমলবাবু দুবার ঢোক গেলে চুপ করে গেলেন। সমক এবার অজিতেশবাবুর থেকে ফিরে বলে, এসবের কি খুব একটা দরকার ছিল অজিতেশবাবু? হঠাৎ আমাদের চমকি দিয়ে অজিতেশবাবু হো হো করে হেসে ওঠেন। তারপর সমকের হাত দুটো ধরে করমর্দন করতে করতে বলেন, ধন্যী মশাই আপনার অধ্যাবসায়। এখন বলতে আমার কোনো বাধা নেই, আমি আপনার কাছে পরাজিত, তবে সেটা খুবই সম্মানের। আমি এবার নিজের কৌতূহল চাপতে না পেরে সমককে বলি, কি ব্যাপার বলো তো সমক, আমাকে একটু খুলে কিছু বলবে? সমক এবার সোফা ছেড়ে উঠে আমাদের সামনে পায়চারি করতে করতে বলে, দেখো ভায়া পৃথ্বী, বর্তমান পৃথিবী, বিশেষ করে এই কলিকালে বড় জটিল। এখানে পদে পদে অগ্নি পরীক্ষা না দিলে নিজেকে প্রমাণ করা যায় না। ঠিক তেমনই এক অগ্নির পরীক্ষা ব্যবস্থা করে রেখেছিলেন অজিতেশবাবু, শুধু আমার জন্য। আসলে উনি জানতে চেয়েছিলেন আমার বুদ্ধির তীক্ষ্ণতা ঠিক কতটা, আর তার জন্যই নিজের কিনে আনা ছবি সরিয়ে ফেলেন। তারপর চুরি হয়ে গেছে বলে একটা ফোন দিয়ে বেঁধে শীতে চলে যান আমাদের বাড়িতে। তার মানে ছবিটা চুরি হয়নি? কে বলল সেটা? আমি কি বললাম? ছবি অবশ্যই চুরি গিয়েছে, আর সেটা চুরি করেছেন অজিতেশবাবু নিজেই। আমি তো অবাক। তারপর বলি, হ্যাঁ মানে?
হ্যাঁ প্রীতি, অজিতেশবাবু। আসলে উনি কমলবাবুর কাছ থেকে আমার কথা জানতে পারেন। যতদূর মনে হয় ওনার বর্ধমানের জমির রহস্যে কিনারা করতে এক সত্যান্বেষের দরকার উনি বোধ করেন। পরে কমলবাবুর সাথে যোগাযোগ করতে উনি আমার নামটা রেকমেন্ড করেন। কিন্তু কিসের কিন্তু? কিন্তু মুশকিল হলো অন্য জায়গায়। ওনার জমি মামলা জটিল কেস সঠিক হাতে যাবে কিনা উনি যাচাই করতে এই পরীক্ষার ব্যবস্থা করেন। অজিতেশবাবু এবার বলেন, কিন্তু মশাই আপনি বুঝলেন কিভাবে? সমকে নিজের চশমা ফাঁক দিয়ে অজিতেশবাবুর দিকে ফিরে বলে, চোর চুরি করতে এলে অত পরিপাটি করে জিনিসপত্র ছড়িয়ে রাখেন না অজিতেশবাবু। আর তার উপর অত বড় ছবি চুরি করে নিয়ে যাওয়া চারটিখানি ব্যাপার না যদি একলা আসে। তাই সমস্যার সমাধান করতে আমার বিশেষ বেগ পেতে হয়নি। আর হ্যাঁ, আরেকটা জিনিস। এই বলে নিজের পকেটের ভেতর থেকে একটা কার্ড বার করে সে দেখায়। তাতে লেখা ইন্সপেক্টর কমলবাবুর একটি ভিজিটিং কার্ড। এরপর সমক বলে, ব্যাস, এই কার্ডটা পেয়ে আমি 2-2 4 করে দিই। বর্ধমান থেকে আসার সময় আপনি কমলবাবুর সাথে কথা বলে সব ঠিক করে নেন। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মধুকে খাবার কিনতে পাঠিয়ে ছবিটা সরিয়ে ফেলেন। কিন্তু আসল ছবিটা এখন কোথায় সমক? সমক সোফায় এসে আমার পাশে বসতে বসতে বলে, যতদূর মনে হয় দোতলায় অজিতেশবাবুর ঘরের পাশের ঘরে, যেখানে তালা চাবি দেওয়া আছে, তার মধ্যেই ছবিটা আছে। ব্রাভো ব্রাভো, আপনার জয় হোক মশাই, বলে ওঠেন ইন্সপেক্টর কমলবাবু। সমক এবার নিজের চশমা পরিষ্কার করতে করতে বলে, তাহলে অজিতেশবাবু, রহস্য সমাধানের উপায় স্বরূপ ছবিটা দেখা যেতে পারে তো? আলবাদ মশাই। আমরা চারজন এখন দাঁড়িয়ে আছি উচ্ছিষ্ট গণপতি ছবির সামনে। সত্যি, এক কথায় যাকে বলে অনবদ্য। অজিতেশবাবু বললেন, মশাই আপনি এমনিতে বেশি দিন জিনিস রেখে দিই না, বেচে দিই, কিন্তু এই ছবিটা আমি কাছছাড়া করতে পারিনি। তা নিজের ঘরেই ওটাকে টাঙিয়ে রাখি। পরে আপনাদের দক্ষতা দেখার জন্য এই ব্যবস্থা। বেশ ভালো করেছেন অজিতেশবাবু। সত্যি ছবিটা কিন্তু খুবই সুন্দর, এক কথা অনবদ্য। তারপর আমার দিকে ফিরে সমক পড়ে, কি ভাই আপের এবার এই ঘটনার কি নাম রাখবে ভাবছ? আমি এক দৃষ্টিতে একবার সমকের দিকে আর একবার ছবিটার দিকে তাকিয়ে বলি, এখন কিছু বুঝতে পারছি না সমক, দেখি। সমক মৃদু হেসে বলে, তোমার অনুমতি থাকলে আমি এবারে নামকরণটা করতে পারি ভাইয়া। এমা, এ কি বলছো ভাই? আমাকে লজ্জায় ফেলে দিচ্ছ। অবশ্যই পারো, তোমার কাণ্ড নিয়েই তো রচনা। সমক এবার তার বিখ্যাত ধারালো হাসি হেসে বলে, ছল ছবি রহস্য।